মঙ্গল শোভাযাত্রা নয়, আনন্দ শোভাযাত্রা নামে 1432 বঙ্গাব্দকে বরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, নাম বদল নয়, পুরনো নামেই ফেরা হচ্ছে। এই নাম বদলে সরকারের চাপ ছিল না বলে মন্তব্য করেন চারুকলা অনুষদের ডিন। আর নিরাপত্তায় ছাড় দেয়া হচ্ছে না বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শারমিনীর প্রতিবেদনে বিস্তারিত। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসানই যখন প্রতিপাদ্য, তখন শোভাযাত্রায় নিশ্চিতভাবে রাখা হচ্ছে ফ্যাসিবাদের মোটিভ। সাথে থাকবে মুগ্ধের পানির বোতল, পালকি, শান্তির পায়রা এবং ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে তরমুজের মোটিভ। প্রথমে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, 2 নম্বর কাঠের বাঘ, 3 ইলিশ মাছ। শেষ সময় চারুকলা চলছে ব্যস্ততা। শোভাযাত্রার নাম মঙ্গল থাকা এবং না থাকা নিয়ে ছিল গুঞ্জন, ছিল আলোচনা। অবশেষে শুক্রবার সংবাদ সম্মেলনে প্রকাশ করা হলো, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামেই হচ্ছে শোভাযাত্রাটি। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। কোনো চাপে শোভাযাত্রার নাম বদল হচ্ছে না বলে জানান চারুকলা অনুষদের ডিন। এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এদিকে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হলেও শোভাযাত্রার সামনে থাকছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যারা র্যালিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন, পুলিশের তরফ থেকে তাদের প্রতি নির্দেশনা থাকবে, তারা বাংলা মোটর ওই দিক দিয়ে যারা আসবেন, বাংলা মোটর দিয়ে টিএসসি হয়ে উপাচার্য, আমাদের ধারণা আমাদের র্যালির টেইলটা উপাচার্য মহোদয়ের বাংলোর গেট পর্যন্ত পৌঁছে যাবে, ওখান থেকেই তারা টেইলে অংশগ্রহণ করবেন। এবারের শোভাযাত্রায় 28 জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেবে। শোভাযাত্রা শুরু হবে সকাল 9টায়। এই সময় যেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা পাই। শারমিন মীরা, 71, ঢাকা। বাংলা নতুন বছরকে বরণে এবার ছায়ানটের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। বিকেলে সংবাদ সম্মেলনে প্রভাতে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। বলা হয়, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসার গানে সাজানো হয়েছে এবারের আয়োজন। রমনার ছায়াতলে ভোরের আলো ফুটবে রাগ ভৈরবীতে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আমার মুক্তি আলোয় আলো প্রতিপাদ্যে ছায়ানট সাজিয়েছে তাদের 58তম বর্ষবরণ আয়োজন। বাঙালির অস্তিত্ব নিয়ে পাকিস্তানের চোখ রাঙানির মধ্যে 1967 সালে রমনার বটমূলে যে বর্ষবরণের সূচনা, তার ধারাবাহিকতায় এবারের আয়োজনে মানুষকে আলোর পথযাত্রী হবার আহ্বান জানাবে ছায়ানট। আলোয় আলোয় সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান। বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয়ের সময়ে পৃথিবীকে ভালোবাসার শপথ শোনাতে চায় প্রতিষ্ঠানটি। 1.5 শতাধিক শিল্পীর অংশগ্রহণে রমনার প্রভাতী আয়োজন মুখর থাকবে আত্মবোধন জাগরণী সুরবাণীতে। সব মিলিয়ে 1.5 শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। যথারীতি অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী। ভৈরবীর আগে শুরু হওয়া অনুষ্ঠানে 9টি সম্মেলক, 12টি একক ও 3টি পাঠ থাকবে। ছায়ানট প্রত্যাশা করে মানুষের অংশগ্রহণে বরাবরের মতো মুখরতা পাবে বর্ষবরণে রাজধানীর অন্যতম বড় আয়োজনটি। নেই নিরাপত্তা শঙ্কা। নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী যে প্রয়োজনীয় যে নিরাপত্তা দেওয়ার ব্যাপার সেটা আমরা নাগরিকজনকে আশ্বস্ত করতে চাই, প্রতিবারের মতো নির্বিঘ্নে অবস্থায় আয়োজন অনুষ্ঠিত হবে। আপনার সকলের অবদান। ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের প্রয়াণে এবার সভাপতির গঠন থাকবে নির্বাহী সভাপতির কণ্ঠে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আসতে বাকি আর মাত্র কয়েকদিন। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত যশোরবাসী। ইতিহাস অনুসারে এই শহর থেকে শুরু হয়েছিল দেশের প্রথম মঙ্গল শোভাযাত্রা। এই বছরও শোভাযাত্রা সফল করতে জেলা সাংস্কৃতিক অঙ্গনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এস.এম. ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন ঘিরে চারিদিকে সাজ রব। বাংলা নতুন বছর শোভাযাত্রা, নাচ গান, কবিতা আর ঢাকের তালে বরণ করতে প্রস্তুত যশোরবাসী। জেলার সাংস্কৃতিক অঙ্গনে বর্ষবরণের প্রস্তুতি মাসখানেক আগে শুরু হলেও এখন চলছে ৩০টি সংগঠনের শেষ মুহূর্তের মহড়া। বিবর্তন যশোরের আঙিনায় আমাদের ছেলেমেয়েরা সারাদিন এখন রিহার্সাল করছে। প্রস্তুতি হিসেবে বিবর্তনে প্রত্যেক দিনই রিহার্সাল চলছে। আমরা বিকেল থেকে কাজ শুরু করছি, রাত পর্যন্ত চলছে। প্রতি বছরই আমরা যশোর পৌর উদ্যানে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করি। শিল্পী মাহবুব জামাল জামিমের হাত ধরে এই শহর থেকে দেশে প্রথম শুরু হয়েছিল নববর্ষের শোভাযাত্রা। তিনি জানান, এবারের শোভাযাত্রা সাজানো হবে পরিবেশ বান্ধব, প্রকৃতি রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন অনুষঙ্গ দিয়ে। কখনো যেন যুদ্ধাস্ত্র না কেউ মনে করে এবং রাজনৈতিক বিষয় না মনে করে, এটা নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। আমি বলেছিলাম যে আমরা বর্ষবরণ শোভাযাত্রা নামকরণ করছি। শুরুতে একটা শিশু যেমন জন্ম হয়, বর্ষবরণ শোভাযাত্রা মানে এই একটা মিনিংফুল, তাই না, মানব শিশুর মতন একটা অর্থবহ। শহরের পৌর উদ্যান, টাউন হল মাঠ, নবকিশোলা স্কুল মাঠ, মুসলিম একাডেমি স্কুল মাঠ সহ নানা প্রান্ত এবারও নতুন আঙ্গিকে সাজিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলো। প্রতিটি সংগঠনে এখন সাজ রব চলছে, নাচ গান, নাটক, কবিতার রিহার্সেল চলছে, সেই সাথে অনুষ্ঠানকে বর্ণিল করবার জন্য সাজসজ্জার কাজ চলছে। এদিকে বর্ষবরণ উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা সহ নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। তবে এসএসসি পরীক্ষার কারণে রাত ৮টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করার অনুরোধ করা হয়েছে। জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এসো এসো এই গানের মাধ্যমে আমাদের কালেক্টরেট চত্বর থেকে, যেটা এই পর্যন্ত আমরা বৈশাখী শোভাযাত্রা বলি বা আনন্দ শোভাযাত্রা বলি, সরকার যেটা নির্ধারণ করে দিবে সেই স্লোগান নিয়েই কিন্তু আমাদের শোভাযাত্রাটা বের হবে। পুরনো বছরের জঞ্জাল ধুয়ে মুছে নতুন বছরের নতুন উদ্দীপনায় জীবন রাঙাতে এখন চৈত্রের প্রহর গুনছেন সংস্কৃতি প্রিয় বাঙালিরা। হাসিবা আলী বর্ণা, ৭১। বাংলা বর্ষবরণ উপলক্ষে ব্যস্ত সময়ে পার করছেন কিশোরগঞ্জের কুলিয়াচরের মৃৎশিল্পীরা। শিল্পীরা জানান, বিলুপ্ত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প। সারা বছর তাদের হাতে কাজ থাকে না, শুধু বৈশাখের কাছাকাছি সময় কিছু কিছু জিনিসপত্র তারা তৈরি করেন। আলামিন টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৈশাখী মেলা সামনে রেখে উপজেলার দুয়ারিয়া গ্রামের কুমারপাড়ার শিল্পীরা কাদামাটি দিয়ে নান্দনিক কারুকার্য ও বাহারি নকশায় হাতি, ঘোড়া, মাছ ও পুতুল তৈরিতে মগ্ন। শিল্পীরা জানান, আগে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করা হলেও বর্তমানে এর চাহিদা নেই। এরপরও বাপদাদার এই পেশা ধরে রেখেছেন তারা। এছাড়াও রয়েছে তাদের পুঁজির অভাব। সব মিলে ভালো নেই এই মৃৎশিল্পীরা। এই জিনিসটা লুপ্ত হয়ে গেছে না, জিনিসটা কিছু আছে মানে, আর দু পুঁজি থাকতো বানায় গুদাম ভরে টাল দিয়ে তৈরি দিতাম। আগে তো কচুরি করতো, যেমন কষে এমন তো বিহি হয়ে গেছে, পায়ে হারে সিধা করে আর খায় লাগছে, নাও লাগিয়ে রয়েছে। প্রায় ঘরে ঘরে সবাই বানাইতো, এখন তো দেখতেছি যে আসলে এটার মনে হয় বেশি একটা চাহিদা নেই, যার কারণে এখন বেশি একটা বানানো আর কি। এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানালেন প্রশাসনের কর্মকর্তারা। তারা তাদের তৈরিকৃত জিনিসগুলো বিক্রি না করতে পারার কারণে তাদের আসলে আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের জন্য আসলে কিছু করা যায় কিনা এটি চেষ্টা করব। এখনো মৃৎশিল্পের কাজ করেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের হাতে গোনা কয়েকটি পরিবার। নূর তাজমিন নীর, ৭১। নতুন বাংলাদেশে ঈদ, পূজা, বড়দিন সহ সব উৎসবকেই গুরুত্ব দিয়ে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মিরপুরে শাহ আলী মাজারে জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ফরহাদ মাজহার বলেন, শুধু নির্বাচন নয়, জনগণের ক্ষমতায়ন হলেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুর মারুফ।
আমি বলতেছি মা তুই কোথায়, বাসায় চলে আয়, রাস্তায় গুলি হইতেছে, বলে আপু আসতেছি। এই কান্না জুলাই শহীদ কন্যা মেহেরুন্নেসা তানহার বাবার। 5 আগস্ট নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তানহা। সন্তান হারিয়ে শুধু স্মৃতি হাতড়ান বাবা মোশাররফ হোসেন। পুরনো কথা মনে পড়তেই আবারও স্টেজে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপরে উঠলাম, উঠে দেখি যে আমার মেয়েটা রক্তাক্ত অবস্থা করে আছে দেওয়ালের মধ্যে, মাথা দিয়ে ঘরের মধ্যে। শুক্রবার রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক এক অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও আহতরা তুলে ধরেন জুলাইয়ের বিভীষিকার স্মৃতি। দাবি জানান শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের। আমরা বেঁচে আছি, মৃত্যুর মতো যেন বেঁচে না থাকি। আপনারা অবশ্যই এই সন্ত্রাসীদেরকে, এই স্বৈরাচারদেরকে যারা গণতন্ত্রের গলা টিপে ধরেছিল তাদের বিচার করবেন। আমরা ফ্যাসিস্টকে সরিয়েছি, আমরা আরো রক্ত দিতে রাজি আছি। যদি আমাদেরকে ভুলে যান আমরা কিন্তু এটা মানব না। অনুষ্ঠানে ফরহাদ মাঝহার বলেন, বিভীষিকাময় জুলাই শেষ হলেও বিপ্লব এখনো শেষ হয়নি। বলেন, শুধু ভোট নয়, জনগণের ক্ষমতায়ন হলেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাকে জনগণকে লাগবে। কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায়, এই তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে। ভোট দেওয়া হয় না। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে ঈদ, পূজা কিংবা বড়দিন সহ সব উৎসবকেই গুরুত্ব দিয়ে উদযাপন করা হবে। জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য যতটুকু করার প্রয়োজন ছিল সরকার এখনো তা করতে পারেনি। তবে এক্ষেত্রে সরকারের সদিচ্ছার কমতি নেই বলেও মন্তব্য করেন মোস্তফা সরোয়ার ফারুকী। ঈদ, পূজা, বড়দিন, যার যা উৎসব যে যেটা পালন করতে চায় সেই উৎসবগুলোকে আমরা সেলিব্রেট করব। যে কোনো কারণে হোক, 54 বছর ধরে আমরা শুধু কম্পার্টমেন্টে ভাগ করে বলেছি এই জিনিসগুলোকে আমরা আসতে দিব না। কোথাও যদি ইসলামের গন্ধ পাওয়া যায় সেই জিনিসটা আর আমাদের সংস্কৃতির অংশ হবে না। এই কম্পার্টমেন্টালাইজেশনটা আমরা ভেঙে দিচ্ছি। এ সময় মাজার ভাঙার মতো কোনো ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সরকার সোচ্চার বলেও মন্তব্য করেন ফারুকী। কেউ কোনো হঠকারী কাজ করছে, আপনি দেখবেন যে সরকার সেখানে দ্রুত ইন্টারসেপ্ট করছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে শুক্রবারও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভের নামে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েলি গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সেই সাথে ইসরায়েল এবং তার সহযোগী দেশগুলোর পণ্য বর্জনেরও আহ্বান জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিলে উত্তাল হয় পল্টন এলাকা। বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, বিশ্বের কিছু মোরল রাষ্ট্রের মদদে গাজায় একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময় দখলদার ইসরায়েল ও তাদের মদতদাতা দেশগুলোর পণ্য বর্জনের আহ্বান জানান তারা। সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে হবে। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এই আত্মীয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক ভূখণ্ড আমরা দেখতে চাই না। আমরা মুসলিম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছি। তারা বলেন, কেবল গণহত্যাই নয়, ফিলিস্তিন ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে বাসিন্দাদের পরিকল্পিতভাবে উদ্বাস্তু করা হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানোর দাবিও জানান বিক্ষোভকারীরা। জাতিসংঘ, আইসি সহ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, আমরা তাদেরকে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি যুদ্ধাহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। শনিবার ফিলিস্তিনের পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘে চাপ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সেই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বিষয়টি নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফিলিস্তিনি গণহত্যা বন্ধে দলটির বিক্ষোভ সমাবেশ থেকে কথা বলেন তিনি। সমাবেশে বক্তারা গাজা এবং রাফায় হামলা ও গণহত্যাকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেন। সারা দুনিয়ায় মানুষের সাথে একাত্ম হয়ে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত। আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটি চাপা অবস্থায় 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। এরই মধ্যে সন্দেহজনক মনে হওয়ায় লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাবিব আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি পুকুরের পাড়ে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় নিহতরা হলেন স্বপ্না খাতুন, লামিয়া খাতুন ও 4 বছরের শিশু হাবিব। স্বপ্না লামিয়া সম্পর্কে 2 বোন। লামিয়া গার্মেন্টসে কাজ করতেন। বড় বোন স্বপ্না ছিলেন মানসিক ভারসাম্যহীন। তারা থাকতেন একটি ভাড়া বাসায়। আজকে সকালবেলা ওইখানে কুকুর নাড়া দিছে মাটি, তখন নাকি একটা হাত বেরিয়েছে। পরে আমার ওই যে জেঠা লাগে পাড়া প্রতিবেশী, উনি যায় দেখে যেন হাত দেখে পরে থানায় ইনফর্ম করছে, পরে আইসা এখানে লাশ পেয়েছে। খুব অশান্তি করে, টাকা পয়সার লাগে নেশা ভানি করে, ওরে ইয়ার দিছিলাম, ওই রেবের অফিসে দিছিলাম। অনেকদিন থাকি আইসি, এখন কইছে ওরা জায়গা দিব না, ওর লগে সংসারও করবো না, ওর স্ত্রী বলছে আর কি। মেয়েটা গার্মেন্টসে সার্কি করে খাওয়া, হয়তো নিশার টাকা না মারামারি লাগছে, এছাড়া নিশা খান। এটা তো চাই যে উচিত বিচার করেন আপনারা। এই জামাই অত্যাচার করতো, বেশি গণগণ অত্যাচার করতো, এই জন্য জামাই অত্যাচার করতো দেখে জামার মায় জামার ঈদের আগে জেলও দিছিল। নিহত 2 বোনের বড় খালা শিরিন বেগম জানান গত 4 দিন ধরে তারা নিখোঁজ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। তিনি আরো জানান আটক লামিয়ার স্বামী মাদকাসক্ত ছিল। যেহেতু জিজ্ঞাসাবাদ চলছে, তো এটা এখনো আমি কনফার্ম করতে পারছি না, কিন্তু আমরা আশেপাশের থেকে শুনেছি যে সে মাদক ব্যবসা করতো। ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI কাজ করছে। ফারদিন নীরব, ৭১। বগুড়ায় অভিনব কায়দায় পাচার করা হচ্ছে ইয়াবাসহ বিভিন্ন মাদক। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতেই প্রকাশ্যে মাদক বহন না করে পাকস্থলীতে করে ইয়াবা পাচারের কৌশল বেছে নিয়েছে একটি চক্র। শহরের ভবের বাজার এবং চক সূত্রাপুর এলাকা থেকে 1 নারীসহ 3 জনকে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে আসে বগুড়ার গোয়েন্দা পুলিশের। SM বাবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। টেকনাফ থেকে পাকস্থলীতে করে ইয়াবার চালান নিয়ে আসছে বগুড়া শহরে। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। 40 ঊর্ধ্ব এই ব্যক্তির পেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বের হতে থাকে শত শত পিস ইয়াবা। গ্রেফতার আলম জানান পলিথিনে ইয়াবা ঢুকিয়ে কস্টেপে পেঁচিয়ে কলার সঙ্গে মিশিয়ে 34 পোটলা ইয়াবা গিলে খান তিনি। প্রতি পোটলা ইয়াবা 50 পিস করে 1700 পিস ইয়াবা তার পাকস্থলীতে নেন আলম। এই কাজের জন্য তার 20,000 টাকা মজুরি পাওয়ার কথা ছিল। গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়ায় দিল, যায় আমি কলা দিয়ে খাওয়া যায় চলে আসার পরে সারেরা আটক করছে। কত টাকা দেওয়ার কথা ছিল? 20,000। পুলিশ জানায় কক্সেস বাজার থেকে রংপুরগামী বাসে চড়ে আলম পাকস্থলীতে ইয়াবা নিয়ে বগুড়া শহরের ভবের বাজার এলাকায় এসে নামেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে আলম সহ আপেল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে চকসূত্রপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আপেলের স্ত্রী স্মৃতি বেগমকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আলম প্রথমে অস্বীকার করলেও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর তার
তার পাকস্থলীতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। ডাক্তারের সহায়তায় ওখানে আমরা তার পায়ুপথ দিয়ে প্রাথমিকভাবে আমরা 13 পুটলায়, প্রতিটি পুটলায় 50 পিস করে 700 পিস ইয়াবা আমরা বের করতে সক্ষম হই। এখনো ডাক্তার চেষ্টা করছেন, বাকি তার পেটে যে ইয়াবা আছে এগুলো বের করার এখনো চেষ্টা অব্যাহত আছে। মূল ব্যবসায় হচ্ছে মতিন সরকার ফ্যামিলি যে পরিবার, তারা যে আপেল তার বড় ভাইয়ের মেয়ের জামাই, আর সে হচ্ছে যে তার সাথে সহযোগিতা হিসেবে এগুলো বেয়ারের হিসেবে নিয়ে আসছিল। এটা আমরা প্রাথমিকভাবে এতক্ষণ জানতে পারছি। পুলিশ আরও জানায়, জুলাই আগস্ট অভ্যুত্থানে একাধিক মামলার আসামি পলাতক যুবলীগ নেতা ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিনের অর্থায়নে এই কারবার চলছে। SM আবু সাইদ, 71, বগুড়া। গত 15 বছরে পাচার হওয়া টাকা আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে জব্দ করা সরকারের প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে গণমাধ্যমের সাথে মতবিনিময়ের সময় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শুধু চট্টগ্রামের একটি বড় গ্রুপ 1.25 কোটি টাকা পাচার করেছে। কয়েকটি পরিবার এবং গোষ্ঠী 2.5 থেকে 300 কোটি বিদেশে পাচার করেছে। এ সময় সম্পদ ফিরিয়ে আনা হবে, সেই জন্য বিদেশি সম্পদ অনুসন্ধানকারী সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে সরকার। তবে সম্পদ আনার কাজ বেশ জটিল, সেক্ষেত্রে 1 বছরও সময় লাগতে পারে। বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেই প্রচেষ্টা করা হচ্ছে। তো আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে, সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, that will be our initial achievement. প্রতি বছর যেমন গতানুগতিকভাবে বাজেটে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ে, এবার তেমন হবে না বললেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ভ্যাটের অডিট এবং ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের ভোগান্তি কমিয়ে আরও সহজ করার উদ্যোগ নেওয়ার কথা জানান। চট্টগ্রামে প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের এক সভায় কথা বলেন তিনি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য, ছবিতে প্রতিবেদন। দুপুরে চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেন ব্যবসায়ীরা। এ সময় তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের নানামুখী পদক্ষেপ ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার ফলে স্থিতিশীল হচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। একই সাথে কার্যকরী ভূমিকার কারণে নাগালে এসেছে দ্রব্যমূল্য। তারা আরও বলেন, বিভিন্ন সেবা সংস্থাগুলোতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি কমেনি। তাই আসন্ন বাজেটে আমদানি রপ্তানি পণ্যের ক্ষেত্রে শুল্ক হ্রাস এবং ভ্যাট ট্যাক্স কমিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে NBR এর সহযোগিতা কামনা করেন। ভ্যাট একটা ডাইরেক্ট ট্যাক্স, এটাকে আর একটু কমাইয়ে মানুষের সুবিধা যাতে হয় সেটার জন্য আমি ওনাকে অনুরোধ জানাবো। এই অডিটটাকে কিভাবে সিম্পলিফাই করা যায় এবং হয়রানি থেকে মুক্ত করা যায়, এই ব্যাপারে আমাদের প্রস্তাব থাকবে। এখন ইনভেস্টমেন্ট করার মতো তো উৎসাহ পাচ্ছে না, যেখানে পদে পদে আমরা হ্যারাসমেন্টের শিকার। কিন্তু NBR চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বাজেট যে লাফিয়ে বাড়ে এবং গতানুগতিক যে বাজেট হয়, এবার তা হবে না। ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে হয়রানি দূর করে ভ্যাটের রিটার্ন ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়ার আশ্বাস দেন NBR চেয়ারম্যান। বন্ড এবং নন বন্ডের মধ্যে যে প্রবলেমটা, এই যে বন্ডেড ওয়্যার হাউস নন বন্ডের সাথে করতে গেলে আবার নতুন করে ট্যাক্স ভ্যাট এগুলো দিতে হয়, এগুলোকে আমরা আরো সহজ করবো। এটা আমরা এবার করে ফেলবো ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এতে বাংলাদেশের তেমন ক্ষতি হবে না। কমার্স মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে এবং এগুলো ন্যাশনাল ইস্যু, আমাদের জাতীয় পর্যায়ে এগুলো নিয়ে কাজ হচ্ছে, আপনারা নিশ্চয়ই খবর পাবেন। প্রাক বাজেট আলোচনায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে NBR-কে আয়কর বিষয়ে 19টি ভ্যাটের ওপর 40টি এবং শুল্ক সংক্রান্ত 50টি প্রস্তাব দেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। হাসিবা আলী বর্ণা, 71। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। শুধু ট্যাঙ্ক, বোমা আর ড্রোনই না, যুদ্ধের মাঠে রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হচ্ছে লক্ষ্যবস্তু।
এমনকি বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীকে এসব ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় যুদ্ধের ধরন অনেকটাই পাল্টেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় যেসব হামলা চালাচ্ছে তার বেশিরভাগই পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। এরই মধ্যে এআই নির্ভর নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম ও ড্রোন পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থা অপারেশনাল ইউনিটে যুক্ত করেছে তেল আবিব। এর মধ্যে দিয়ে যুদ্ধে মানব সম্পৃক্ততা কমিয়ে প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে তারা। এআইয়ের মাধ্যমে উপগ্রহ চিত্র, ফোন কল, ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে টার্গেট। সামরিক বিশ্লেষকরা বলছেন, অ্যালগরিদমিক ওয়ারফেয়ার গাজার সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রযুক্তির যোগানদাতা হিসেবে বারবারই উঠে আসছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টগুলোর নাম। মাইক্রোসফট দীর্ঘদিন ধরেই অ্যাজিওর গভর্নমেন্ট নামে একটি পৃথক সিকিউরিটি ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলের সাথে কাজ করছে। এই ক্লাউডে বিশাল তথ্য ভাণ্ডার সঞ্চিত, যা রিয়েল টাইম বিশ্লেষণে ব্যবহার করা হয়ে থাকে। এদিকে প্রজেক্ট নিম্বাস নামে একটি যৌথ প্রকল্পে 2021 সালে ইসরায়েলি সরকারকে এআই ও ক্লাউড সেবা সরবরাহে $1.2 বিলিয়ন চুক্তি করেছে গুগল। এই পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা মানে যুদ্ধাপরাধ থেকে দায়মুক্তি নিশ্চিত করা। কারণ এতে প্রযুক্তি কোম্পানিগুলো জানতেও পারছে না তাদের প্রযুক্তি কোথায়, কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি যুদ্ধের দায়ভার মানুষ থেকে সরিয়ে মেশিনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও অনেক সরকার পার পেয়ে যাচ্ছেন। ঋতু সাহা, ৭১। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এতে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চীন ও জাতিসংঘের আহ্বানে ২০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করলেও জান্তা বাহিনী সেই যুদ্ধবিরতি মানছে না। যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিরোধ বাহিনীর পাশাপাশি বেসামরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে তারা। এর আগে দ্য ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়, গেল বৃহস্পতিবার বিকালে সাগাইং অঞ্চলের কাউলিশ টাউনশিপের ইনপিনহ্লা গ্রামের একটি স্কুলে জান্তা সদস্যরা দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা হামলা চালায়। এতে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। বেসামরিক জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার মন্ত্রণালয়ের এক হিসাব অনুযায়ী ভূমিকম্পের পর গেল ২৮ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে মিয়ানমারের ১৫টি অঞ্চল এবং রাজ্যের মধ্যে ১২টিতে ৯২টি গোলা হামলা এবং বিমান হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ৭২ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১-এর।